নমস্কার, আমি সুমন মুখোপাধ্যায়। আজকে ট্রাম লাইনের একটি প্রকাশ অনুষ্ঠান হচ্ছে অক্সফোর্ড বুক স্টোরে। সেখানে অনেকের সঙ্গে আমি উপস্থিত আছি এবং ট্রাম লাইনের এই যাত্রাপথ যাতে সচ্ছল হয়, স্বচ্ছন্দ হয়, সেটাই কামনা। সেই শুভকামনা জানাতেই আজকে এখানে ট্রাম লাইনের প্রকাশ উপলক্ষে আমরা যে এলাম, এটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই আনন্দ। তরুণরা একটা পোর্টাল প্রকাশ করছি যার নাম ট্রাম লাইন। ট্রাম লাইন জীবন দাসের সঙ্গে জড়িত বলেই না, আমি এই মুহূর্তে একটা ধারাবাহিক লিখছি ট্রাম লাইনের স্মারক, সেই জন্যই না, বরং আমার মনে হয় তরুণদের ক্ষেত্রে টেনেসি উইলিয়ামসের স্ট্রিট কার নেম ডিজায়ার অনেক বেশি সুপ্রযুক্ত হতে পারে। তার কারণ সত্যিই তো এই ট্রাম লাইন একটা বাসন, অবরুদ্ধ আকাঙ্ক্ষার কথা। এই যে আজকে এই সন্ধ্যাবেলা, শারদীয় সন্ধ্যায় আমাদের হৃদয়ে নেমে তৈরি হয়ে যাচ্ছে, তার জন্য আমি সুদেব, দেবশ্রী এবং আরও যারা এই পত্রিকার সঙ্গে জড়িত বা এই পোর্টালের সঙ্গে জড়িত তাদের উচ্ছ্বসিত অভিনন্দন জানাই যে তারা আমার মতো একজন বয়স্ক তাদের মতন করে ট্রাম লাইনে চড়ে স্বর্গীয় অভিযোগ দিলেন। আমি হিরণ মিত্র, ছবি আঁকি, এবং আমি এখন সম্প্রতি একটা ফ্রেজ শুরু করেছি, সেটা হচ্ছে লোগো আতঙ্ক। তো ট্রাম লাইন লোগোটা আমার করা, এবার ট্রাম লাইনে আমাকে দিগনন্দ দাস হতে হবে কিনা আমি ঠিক জানি না। লোগোটা করে দিয়েছি, তো কিন্তু আগে থেকেই ঠিক করা ছিল। জীবুদা তো 30 সালেই ট্রাম লাইন নিয়ে লিখেছিলেন, ট্রামকে নিয়ে ওনার মৃত্যু হবে এটা আমি জানতে না, আমি জানি না এখন আমার সেটা, কারণ ট্রাম উঠে যাচ্ছে দিদির কল্যাণে বলে ট্রামে আত্মহত্যা করার আর সুযোগ থাকবে না। ম্যাম, ট্রাম লাইন সত্যি একটু আগে আমরা যেটা বললাম, ট্রাম লাইন বললেই কেন সেখানে খুব ব্যাপার। যেহেতু এরকম একটা ঘটনা ঘটেছে ট্রাম লাইন, আমি পত্রিকাটা প্রথমে সেখানে এসেছি, খুবই ভালো হয়েছে। আমার নাম অভিক মজুমদার। আজকের প্রথম সংখ্যা থেকে ট্রাম লাইনের সঙ্গে আমি আছি। ট্রাম লাইন একটা নতুন পরিসর, স্পেস এবং তার লেখালেখির প্রসঙ্গে আমরা অনেকদিন ধরে যুক্ত আছি। নতুন নতুন ক্ষেত্রকে খুঁজছি, এই সন্ধানের জায়গাটা এখন আর নেই, সবাই সব জানে। সেজন্যই ট্রাম লাইন প্রশ্ন করছে, আমরা সব জানি না, আমরা খুঁজছি। ট্রাম লাইন মানে একটা খোঁজা চলছে। আমি চাই যে এরকম একটা কাগজ, যেটাকে আমরা বলছি ডিজিটাল অনলাইন যা কিছু প্রিন্ট নয়, সেই কাগজটা দীর্ঘায়ু কামনা করছি এবং সবলভাবে তার যাত্রাপথ। হ্যালো, আমি তথাগত দত্ত। আমি ট্রাম লাইনের উদ্যোক্তাদের মধ্যে একজন, এবং আমরা সবাই মিলে চেষ্টা করছি আজকে এই ট্রাম লাইন যেই প্রকাশনা অনুষ্ঠান অক্সফোর্ড বুক স্টোরে, পার্ক স্ট্রিটে, কলকাতায় হতে চলেছে, তার শুভকামনা আমরা সবাই চাইছি মন থেকে, প্রাণ থেকে, এবং আশা করছি আমরা উদ্যোক্তারা, আমরা নিজেরা এই উদ্যোগকে আরও জোরদার করে তুলতে পারবো আগামী দিনে, এবং আপনাদের সবার হেল্প আমাদের একান্ত কাম্য। চেষ্টা করছিলাম যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইন্টেলেকচুয়ালদের এক জায়গায় আনতে, যারা অল্টারনেটিভ আলোচনা করে। সেই সুবাদই আজকে যারা আমাদের গেস্ট, তারাও সকলে আমাদের ক্ষেত্রে বড় বাবার সব আইকন, সঞ্জয় দা হোক, হিরণদা হোক, লালদা হোক, প্রত্যেকেই আসছেন, আরও বাকিরা। তো আমরা চেষ্টা করছি যে কন্টেম্পোরারি ইন্ডিয়ান অল্টারনেটিভ ইন্টেলেকচুয়ালদের মধ্যে প্যান ইন্ডিয়ান একটা জায়গা রাখতে। তো আমাদের বন্ধুরা মিলে সবাই মিলে একসাথে খেটে খেটে করছি, দেখা যাক। হেরিটেজ ট্র্যাডিশন ও ক্যালকাটা সিনেমা কলাম থেকে এডিটোরিয়াল, দ্বিতীয় পাতায় স্ট্রিট ফ্যাশনের ঢেউ, জীবনানন্দ থেকে ফেতার উঠেও ট্রাম লাইন।
লাইন। থিয়েটার আলমেঘ বাদলের দিনে বলাকার পথখানি নিয়েছি গো চিনে, হাজারো বসন্ত হাজারো বিলাপ, কত হাসি উচ্ছ্বাস আলাপ প্রলাপ। অভিজ্ঞতার কাছে লালদা যে সময়টার কথা বলছি যাদবপুরের, অভিজ্ঞতাও সেই সময় একসাথে সহপাঠী ছিল ওনারা, এবং তার পরবর্তীকালে আমরা সেই সময়টার কথা নানান মানুষের কাছে শুনেছি। তার কারণ সেই সময়টা খুব ইন্টারেস্টিং ছিল কলকাতা শহরটা। তখন কবির সুমন গান গাইতে আসছেন, তখন একই সাথে নবারুণদা লেখালেখি করছেন। এদের কথা কিন্তু আমরা অনেক বেশি শুনেছি লালদাদের কাছে, অভিজ্ঞতার কাছে। এবং ট্রামলাইন যখন প্রথম বেরোয়, সেখানে নবারুণদা একটা লেখা লিখেছিলেন, মন খারাপ নিয়ে, ডিপ্রেশন নিয়ে একটা লেখা লিখেছিলেন, এবং অভিজ্ঞতা চেরাবান্দা রাজুর কবিতা অনুবাদ করেছিলেন ধারাবাহিকভাবে বেশ কয়েকটা। আমার মনে হয় The soul of Calcutta is a fragmented one, reflecting the aspirations and hopes of an entire nation, while at the same time assimilating the anxieties and forebodings of the common man. But for the dreamers and the flaneurs, the poets and the believers, Calcutta's soul is non-negotiable. গেস্ট প্যানেল ইন্ট্রোডিউস করা, মানে এটা একটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। আমরা স্ক্রিনের ওই দিকটা থেকেই শুরু করি। আমরা প্রথম আমাদের মধ্যে আছেন সুমন মুখোপাধ্যায়, ইস্তাবারের বৃত্তান্ত, সময় বৃত্তান্ত, ফাল্গুনির সূচনা, কালাদা। সম্প্রতি আপনারা জানেন যে আন্তঃঅঞ্চল ক্লাবের আন্তর্বানিয়া থেকে মানুষ গান করছেন। পুতুল নাচের ইতিকথা কিছুদিন আগে মুক্তি পেয়েছে। পাশে রয়েছেন কবি, প্রাবন্ধিক, অধ্যাপক অভিক মজুমদার, এবং অনুবাদক, গুরুত্বপূর্ণ অনুবাদের কাজ অভিজ্ঞার নামদেব হাসাল। সেই লিরিক বাহিনীর সময় থেকে আমরা অভিজ্ঞার কবিতা পড়ছি। তার পাশে শিলাদিত্য সেন। শিলাদিত্য সেন চলচ্চিত্র বিষয়ে একজন বিশেষজ্ঞ, সাহিত্যেরও, এবং মৃণাল সেনকে নিয়ে তার পাণ্ডিত্য, মৃণাল সেনকে নিয়ে তার কাজের কথা আমরা সকলেই জানি। এই সমস্ত কিছুর মধ্যে অন্যান্য সংখ্যাগরিষ্ঠ মতবাদী যে একটা সিনেমা, তার উত্থান, সে বিষয়েও অসাধারণ তার সন্দর্ভ। এসবের মধ্যেও আশ্চর্য করে দেন তিনি, আমাদের অবাক করে দেন হঠাৎ সৌমিত্রকে নিয়ে একটি অদ্ভুত আলোকোজ্জ্বল একটি লেখা নিয়ে। এর পাশের বক্তা সঞ্জয় মুখোপাধ্যায়। এই বছরটা খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি বসে আছেন হিরণ মিত্র এবং সঞ্জয় মুখোপাধ্যায়, এবং আর কয়েকদিন পরেই ঋত্বিক ঘটকের 100তম জন্মদিন, মানে 100 বছর পূর্তি হচ্ছে। সঞ্জয়দাকে এটা বোধহয় আমরা জানি যে ভারতবর্ষ জুড়ে যে ঋত্বিক চর্চা, তার অন্যতম প্রধান একটি নাম সঞ্জয় মুখোপাধ্যায়। মৃণাল সেন তাকে বলতেন আমাদের আন্দ্রে বাজার। আমরা একই সঙ্গে বলবো যে আমাদের ওয়াল্টার বেঞ্জামিন, কারণ সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে জীবনানন্দ বিষয় তার সামান্য সমস্ত লেখা। মাইকেল, মানিক বন্দ্যোপাধ্যায়, সেই জিমারি সংঘের ডাক দেওয়া সঞ্জয় মুখোপাধ্যায়, তার পাশে হিরণ মিত্র, প্রখ্যাত চিত্রকর। তার কাজ তো আমরা কিছুদিন আগে যোগাযোগের ঋত্বিককে নিয়ে যে ছবিগুলো বেরিয়েছে সেটা দেখেছি। ক্যানভাসে তো বটেই, তিনি কাজ করেছেন রঙ্গমঞ্চে এবং ছবি, মানে ফিল্মের বিষয়। আমি শুধু একটা বিষয় এখানে আমার নিজের দিক থেকে যোগ করতে চাইব, সেটা হলো যে এটা অনেকেই হয়তো জানেন না যে গৌতম চট্টোপাধ্যায় বাদল সরকারকে নিয়ে আর 1 শতবর্ষিয়ার একটি ছবি নির্মাণ করেছিলেন। ছবির নাম খ্যাপার মন বৃন্দাবন। তার শিল্প নির্দেশক ছিলেন হিরণ মিত্র। আর তার পাশে আজকে আমাদের রঙ্গমঞ্চের আলো, আসলে অভিজ্ঞতার জায়গায় বোধ হয় সুরঞ্জনাদি বসলে ভালো হতো। আমাদের মানে মনে পড়ে যাচ্ছে মাধব বালঞ্চির কথা, মাধব বালঞ্চি কন্যার কথা। সেই এরা সুমন মুখোপাধ্যায়, সুরঞ্জনা দাশগুপ্ত,
এদের গানে তখন কলকাতার অত্যন্ত মনোজ্ঞ গীতিকার জীবন্ত মমি বা হেরিটেজ সাইট তাই দিয়ে একটা ডিজিটাল কোর্সের উদ্বোধন হয়। কিন্তু আনন্দের কথা, কিন্তু কলকাতায় এরকম ভাবা হয়, এটা খুব ভালো। এবং আপনাদের সবাইকে শুভকামনা করছি, মন দিয়ে টাইমলাইন যদি বেরোয় চলবেন। বেরোবে কতদিন বলতে পারি না, কিন্তু অচলপত্র যেমন শহরের একটা কাগজ ছিল, যে একজন সম্পাদক ডিসপেনশনাল বাড়ি করেছেন অচলপত্র, মানে কাগজটা চলবে কাজটা চলেছিল, নানা রকম পেচ্ছা ছাত্র বলে খুব দারুণ চলছে। সেদিন ওরা টাইমলাইন করেছে যে উঠে যাচ্ছে। আর শেষ কথা হলো যে আমার সঙ্গে হিরাদার এখন প্রতিদিন সন্ধ্যাবেলায় দেখা হয়, কারণ জাতির বিবেক উঠলে পড়েছে। আমরা দুজনেই জাতির বিবেকের পরিবেশ বহন করছি। তো কালকে আমি এই উপলক্ষে দুজন আলাদাভাবে দেখা হলো। কালকে আমি এই উপলক্ষে পাথুরিয়াঘাটায় গিয়েছিলাম এবং সেখানে ঘোষ বাড়িতে ঢুকেই দেখলাম যে আমি যে ঘরে বক্তৃতা দিচ্ছি কত বড় একটার ঘর। গৃহকর্তা আমাকে বললেন, এখন যিনি গৃহকর্তা, যে আপনি তো এসছেন যাদবপুর থেকে, আপনি জানেন না এই ঘরে 1934 সালে যখন এই চেয়ারে বসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মানে ফার্স্ট অ্যানুয়াল রেগুলার মিউজিক কনফারেন্স উদ্বোধন করেছেন 1934 সালে। তখন আলাউদ্দিন খান ছিলেন, এই ঘরে তারা দিয়েছেন। আমি বললাম এই ঘরে আলাউদ্দিন খান, ফিরাজ খান এরা দিয়েছেন, তারপরে আমি বক্তৃতা দিচ্ছি, আপনি ভাবুন তো অসাধারণ জিনিস। তো তারপরে বেরিয়ে এসে ওই তেলার দোকান পার হয়ে যখন করলাম চিৎপুরে দেখি টামলায়, তখন আমার মনে হলো যে রবীন্দ্রনাথের একটা খুব কঠিন কাজ না, এই পাড়াটির ছেলে বক্তৃতা দিয়ে যাচ্ছে। তা আমিও ভাবলাম যে তাহলে আমিও হিরণদার সঙ্গে দেখা করি বলে দক্ষিণে এসে এলাম। এই অবধি আমাদের গল্প টামলাইন সফল হোক, চিরজীবী হোক। ধন্যবাদ। হ্যাঁ, আজকে ট্রামলাইনের একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছে এবং আমরা সমাবেশ ঘটিয়েছি উদযাপন করবো বলে। ট্রামলাইনের এই নতুন করে আবার পুনরুত্থান, অনেক দিনের কোন সালের কথা বলছি মনে পড়তে পারছি, 2009 বিসর্জন করছিল। আচ্ছা, 2009 ট্রামলাইন। না, আমার দেখলাম যেটা হঠাৎ মনে পড়লো যে এখানে 4 জন যুবক রয়েছেন যারা হয়তো ট্রামলাইনটাকে আবার নতুন গতিতে বা ট্রামকে নতুন গতিতে আবার চালিত করবেন বলে। আমার মনে পড়ে গেল শরৎ কুমার মুখোপাধ্যায় সেই লাইনটা, যে রাত 12টার পর 4 যুবক কলকাতা শাসন করে। আরেকটা লাইন খুব ইন্টারেস্টিং, যেটা আমার ঠিক হয়তো পুরো মনে নেই, কিন্তু এইটুকু, যে রাস্তার কুকুরগুলো জনহীন ট্রাম লাইনে অগ্নিকণা দেখে ধন্য হয়। এই লাইনটা মনে পড়লাম, জানি না ঠিক কোড করলাম। হ্যাঁ, ওই ট্রাম লাইনে, জনহীন ট্রাম লাইনে অগ্নিকণা, এই মেটাফরটা আমার মনে হচ্ছে যে খুব আজকের জন্য খুব উপযুক্ত হবে। কারণ সত্যি জনহীন হয়ে গেছে ট্রাম লাইন এবং সেখানে অগ্নিকণা জ্বালাবার বন্দোবস্ত হচ্ছে নতুন করে। সাহিত্য, নাটক, সিনেমা, যাদেরকে আমরা মাল্টিডিসিপ্লিনারি বলি এখনকার পরিভাষায়, সেরকম একটি পত্রিকার পরিকল্পনা করা হচ্ছে এবং আমরা চাইছি বারবার যে এই ধরনের কাজ যেন সত্যি থাকে, মানে চালিয়ে যাওয়া যায়। সেইখানে সত্যি একটা কঠিন কাজ তো এই সময়ে দাঁড়িয়ে একটা পত্রিকা, একটা অন্য মননের পত্রিকাকে নিয়ে যাওয়া, সেটা সর্বক্ষেত্রেই তাই, শুধু পত্রিকার ক্ষেত্রে না, নাটকের ক্ষেত্রে, চলচ্চিত্রের ক্ষেত্রে, চিত্রকলার ক্ষেত্রে, কবিতা, সাহিত্য, সবার ক্ষেত্রে এই মননশীল যে একটা অন্য ধারা, সেই ধারাটা ক্রমাগত তো ক্ষয়িষ্ণু, সেইখানে সেটাকে আবার একটা নতুনভাবে জাগিয়ে তোলা, সেটার প্রয়াসটাই অত্যন্ত জরুরি। এবং এই ট্রাম লাইন, যদিও ট্রাম নিয়ে প্রচুর কথা হচ্ছে, কিন্তু ট্রাম লাইন তো শুধু ট্রাম নিয়ে নয়, ট্রাম লাইন অনেক বড় বিবিধ বিষয় নিয়ে কথা বলবে। যে ট্রাম লাইন কথাটার মধ্যে এমন একটা অন্তর্ঘাত রয়েছে, সেটা খুব মজা লাগে। মানে কারণ ট্রাম নিজেই একটু অন্তর্ঘাতী একটি যানবাহন বলে আমার মনে হয়। কারণ ওই আমার একটা ছবি আছে একজন তাইওয়ানিজ পরিচালকের, সাই মিং লিয়াংয়ের দ্য ওয়াকার। এই ওয়াকার চলচ্চিত্রটি হচ্ছে যে একজন
বুদ্ধিস্ট মঙ্ক, একজন বৌদ্ধ মঙ্ক, সে ওইরকম শহরের নাগরিক জীবনের অসম্ভব তীব্রতা, তার অসম্ভব গতিময়তা, অসম্ভব ব্যস্ততা, সেই ব্যস্ততার মধ্যে একটি বৌদ্ধ, সে তার ওই পোশাক নিয়ে, হাতে একটি খাবার নিয়ে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাচ্ছে। সাইমন ইয়াং সেই ছবিটি করছেন এবং সেই গতিটি, সেই ধীর গতিতে তার ক্যামেরা থেকে অনুসরণ করছে ক্রমাগত, এবং ক্রমাগত সেই চলনটা এমনভাবে আমাদের ভিতরে অনুপ্রবেশ করে, ওই ধীর চলনটা, সেটা যেন গোটা ওই গতিটাকে একটা অন্তর্ঘাত ঘটাচ্ছে। সেই কারণেই আমার মনে হয় যে ট্রামলাইন কথাটার মধ্যেই সেই অন্তর্ঘাতী বীজটি রয়েছে। যদি সেই গতিময়তার বিরুদ্ধে একটা কোথাও একটা ধীর মনস্কতা। নমস্কার। ট্রামলাইন আসলে 2000 সালে একটা ট্রাম নিয়ে আন্দোলন হয়েছিল এবং বিদেশি অস্ট্রেলিয়া থেকে একজন এসেছিলেন, যিনি আসলে ট্রামের ড্রাইভার এবং কন্ডাক্টর ছিলেন। তো আর অস্ট্রেলিয়ার একটা আর্ট ইনস্টিটিউট, তারা একটা বড় উদ্যোগ নিয়েছিল কলকাতার ট্রামকে ঘিরে কাজ করার, বিভিন্ন ইনস্টলেশন করা, বিভিন্ন অনুষ্ঠান করা, ট্রামকে ট্রামের মধ্যে নাটক করা, কবিতা পড়া, গান গাওয়া, এরকম একটা উদ্যোগ নিয়েছিল। একটা বড় দল এসেছিল অস্ট্রেলিয়া থেকে। তো কলকাতার আর্টিস্টরা ছিল, ছবি আঁকিরা ছিল, ফটোগ্রাফাররা ছিল, অনেকেই ছিল। সেইটা তারপরে আস্তে আস্তে যা হয়, ট্রাম তো পরিকল্পিতভাবে খুন করা হচ্ছে। কারণ ট্রামের জমিগুলো হচ্ছে খুবই একটা লোভনীয় সম্পদ সরকারের কাছে এবং মাফিয়াদের কাছে। কলকাতার মাফিয়ারা তো আসলে এটা একটা পূর্ব দিকের বলা যায় মাফিয়াদের বড় করিডোর আছে। এই যে এত বড় বড় হোটেল হচ্ছে, বাড়ি হচ্ছে, এত ইনভেস্টমেন্ট হচ্ছে, তার মূল কারণ হচ্ছে ওই মাফিয়াদের একটা গেড়ে বসা। তো ট্রাম সেখানে ট্রাম তুলে দিতে পারলে সবচেয়ে সুবিধা হচ্ছে যে ট্রামের যে গুপ্তিগুলো বিশাল বিশাল জায়গা নিয়ে আছে, সেগুলো প্রায় কেন্দ্রে রয়েছে, শহরের কেন্দ্রে রয়েছে। সেদিক থেকে তার একটা প্রাপ্তি আছে আর কি, মাফিয়াদের এখানে রাজনৈতিক মাফিয়া এবং অন্যান্য মাফিয়াদের খুব প্রাপ্তি আছে। তো এবং ট্রামটা আমি যে ছোটোবেলা থেকে 50 দশক থেকে ট্রামের চাপছি, ট্রামের অভিজ্ঞতা আমার নানা রকম বিপর্যয়ের মধ্যে দিয়ে গেছে, প্রথম ট্রাম চড়া থেকে আরম্ভ করে। কিন্তু ট্রাম আমার একটা বড় পরিবহন ছিল। মানে আমি খিদিরপুরে থাকতাম একটা সময়, সেই সময় 36 নম্বর ট্রামই ছিল আমার মূল পরিবহন। কিন্তু ট্রামের সঙ্গে দুঃখও জড়িয়ে আছে। যেমন আমরা কলেজে যখন যেতাম ক্যানভাস নিয়ে, রং ক্যানভাস নিয়ে, তখন ট্রামে আমাদের উঠতে দিত না, সেকেন্ড ক্লাস ট্রামে উঠতে দিত না। তখন 8 পয়সা ভাড়া ছিল ট্রামে, তো ক্যানভাস নিয়ে উঠতে দিত না। ভাবতো যে সমস্ত বিচিত্র লোক, ভিগেরি টিকিরি লোক, এরা ট্রামে উঠবে ক্যানভাস নিয়ে, কী ব্যাপারটা কি। তো যাই হোক, এখনও সেটা আছে আর কি। আমাদের এখানে তো শহর তো জাতপাতের শহর, তো বামনদের শহর, বামনরাই সব কিছুকে, এমনকি যারা ট্রামের কন্ডাক্টর তারাও নিজেদের বামন ভাবতো, আমাদের শূদ্র ভাবতো। এই জন্য আমার ট্রামে উঠতে দিত না। তো আমরা এই ক্যানভাস নিয়ে গড়ের মাঠ পার হয়ে হেঁটে হেঁটে আমরা যেতাম। তো একবার একটা ঘটনা হয়েছিল, আমি অনেক ক্যানভাস আমি ছাত্রছাত্রীদের দিয়ে দিতাম। আমার কাজ হয়ে গেল রিসাইকেল করার, বিদেশের মতো তো নয় যেগুলো 5 ফ্রাঁতে বিক্রি হবে। তো আমাদের বিলে বসে আমি ক্যানভাস দিয়ে দিতাম। তো সেই সময় তাদের একটা অভিজ্ঞতা শুনেছি যে 4-5 জন এরকম আমার ক্যানভাস নিয়ে খিদিরপুর থেকে কলেজের দিকে যাচ্ছে, সেই সব বিশাল ঝড় ওঠে আর ক্যানভাসগুলো হাওয়ায় উঠতে থাকে, আর ক্যানভাসের পেছনে ওরা দৌড়তে থাকে। এটা অসাধারণ দৃশ্য হয়েছিল। ট্রামে করে এমনিতেই ট্রামে করে ঘোরার আমার একটা খুব চিরকালের স্বভাব ছিল। মানে স্লো এবং ক্যাপটিভ বলে ট্রামের একটা বদনাম আছে। একদিক থেকে সেই ক্যাপটিভ, আরেক দিক থেকে হচ্ছে ট্রামের স্লোনেস। ট্রামকে নিয়ে একটা খুব মজার ঘটনা আছে। আমার
এক গাড়ির ড্রাইভার একবার বলেছিল ঘটনাটা। সেটা হচ্ছে যে ট্রামের ড্রাইভাররা মাঝে মাঝে খুব ভিন্ডিক্টিভ হয়। সামনে একটা সাইকেল ট্রাম লাইনে আটকে গেছে, সাইকেলটাকে চাপা দিয়ে দিল, ভেঙে দিল। লোকটির কিছু হলো না, সাইকেলটা ক্ষতি হলো। তো এই কী করে ট্রামের উপরে প্রতিশোধ নেওয়া যায় সেইটা আমার ড্রাইভার শিখিয়েছিল। বললো আপনি যখন যদি ট্রামের ড্রাইভারকে মানে যদি ঝামেলা ফেলতে চান, কেস দিতে চান, কোনোভাবে কেস হয় না। একমাত্র কেস হয় আপনি যদি তার হেডলাইটটা, ট্রামের সামনে যে আলোটা থাকে ওটা ভেঙে দিতে পারেন। ওটা যদি ভেঙে দেন ইট মেরে, তাহলে আপনার ওই ট্রামের ড্রাইভারের কেস হবে, তাছাড়া কেস হবে না। তো আমি হঠাৎ ট্রাম থেকে গাড়ি থেকে নেমে ইট দিয়ে ভাঙতে যাবো কেন? ট্রাম পোড়ানোর ইতিহাস তো আছেই, আমাদের বন্ধুবান্ধব অনেকেই এসে 1 পয়সা ট্রাম ভাড়াতে ট্রাম পুড়িয়ে দিয়েছিল এবং তাদেরকে আমি চিনি, এখনও তারা খুব বিখ্যাত লোক, ঘুরে ঘুরে রাস্তায় ট্রাম পুড়িয়ে দিয়েছিল, অনেক ট্রাম পুড়ে গেছিল 1 পয়সা ট্রাম ভাড়া বাড়ানোর সময়। সেটাও আমাদের চোখে দেখা। তো ট্রামের সঙ্গে আমাদের সম্পর্ক খুব গভীর, ভীষণ গভীর সম্পর্ক। কিন্তু মাফিয়াদের হাতে পড়েছে, শহর পড়েছে, দেশ পড়েছে মাফিয়াদের হাতে। তো ট্রাম কি আর থাকবে? ট্রামের লাইনগুলো পিচ ঢেলে দেওয়া হচ্ছে, হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে যাতে ট্রাম লাইনগুলো পিচ তুলে দেওয়া হয়। এইভাবে নানানভাবে চলছে পরিকল্পনা। কেন এত সম্পদ, এত লোক, মানে সাংস্কৃতিক লোকেদের লোক, অসাংস্কৃতিক লোকেদের লোক, অশিক্ষিত লোকেদের লোক, সেই লোকটা তারা ট্রামের থেকে ঘুরে বেড়াবে। এখন যেমন অনেকে বলে ট্রামে কে চাপে, ট্রামের বুড়োরা চাপে, বাচ্চারা চাপে। তো তাতে অসুবিধে কার কী হচ্ছে ড্রাইভার? ট্রাম নাকি ট্রাফিকের সমস্যা করে, মানে ট্রাফিক আটকে যায়। কোথাও ট্রামের জন্য ট্রাফিক আটকায় না, কারণ ট্রাম একটা ক্যাপ্টিভ জায়গা দিয়ে যায়, তার নির্দিষ্ট রাস্তা। অতএব এই সমস্ত ছেলের কথা দিয়ে কিন্তু লাভ নেই। ট্রাম থাকুক, ট্রামের আন্দোলনের সঙ্গে আমি তখনও জড়িয়েছিলাম, এখনও আছে। আমাদের এক বন্ধু আছে মহাদেব সিং, এখন দিল্লিতে থাকে, সে ট্রামের অত ধৃষ্টতা আমার খুব একটা নেই, কিন্তু আমি ছোট্ট দু একটা কথা বলবো যে আজকে এই অনুষ্ঠানে এসে, এবং এটা যে যার ষড়যন্ত্রে আমাকে এখানে বসতে হচ্ছে তিনি হচ্ছেন সুদেব সিংহ। তো সেখানে এসে আমার একটা খালি মনে হচ্ছে পুরোনো কলকাতা আর কলকাতার নস্টালজিয়া আমি ভীষণভাবে ফিরে পাচ্ছি। কারণ আমি সেই কলকাতায় চলে যাচ্ছি যেখানে রদার এক্সিবিশন হচ্ছে, যেখানে মার্শাল মার্শো এসে থিয়েটার করছেন, এই মাইম প্রদর্শন করছেন এবং ওয়ার্কশপ করাচ্ছেন, যেখানে পিটার ব্রুক আসছেন কলকাতায়। আমি কেন জানি না আজকে আমার এখানে এসে আমি সেই কলকাতায় ফিরে যাচ্ছি যে কলকাতা আমরা একসময় দেখেছিলাম। এবং ট্রামলাইন পত্রিকার যে পরিসর, বিভিন্ন বিষয় নিয়ে তারা কাজ করেন এবং তারা বিভিন্ন বিষয়ে রচনা সেখানে তারা প্রকাশ করেন, সেই যে মাল্টি একটা ফ্যাসেট যে একটা পত্রিকা, সেটা এখন ক্রমশ কি বলবো, ক্রমশ স্পেশালাইজেশন হতে 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 আমরা একটা ঘরের মধ্যে আটকা পড়ে গেছি। তো সেই জায়গাটা থেকে যে প্রসারটা বা যে ইঙ্গিতটা তারা দিচ্ছেন বা দিতে চাইছেন, সেটা আমাকে ভীষণভাবে আনন্দিত করেছে, আপ্লুত করেছে বলা যায়। তো আমি এইটুকুই বলবো, এর চাইতে বেশি কিছু বলার আমার কোনো মানে এখতিয়ারই নেই, অধিকারও নেই। সেই হিসেবে আমি অনেক শুভেচ্ছা ট্রামলাইন পত্রিকার জন্য। আর এখানে যারা আছেন, যারা আমার বয়োজ্যেষ্ঠ বা যারা আমার বন্ধু, তাদের সকলকে আমার অনেক অভিনন্দন। এবং আজকে যারা ট্রামলাইনের যে 4 জন সম্পাদক এবং যারা যারা উদ্যোক্তা, তাদের সকলকে আমার ভালোবাসা। এই বলে শেষ করছি। সবাইয়ের কথা শুনছিলাম, সত্যি আমিও ফিরে যাচ্ছিলাম 2009 সালের দিকে। কেননা কয়েকটি তরুণ এসে আমায় বলেছিল যে একটা নতুন, তখন কিন্তু ছাপা কাগজ হিসেবে ট্রামলাইন বেরোতো, ছাপা একটা লিটল ম্যাগাজিন তারা করতে চায় এবং সেখানে আমি যদি লেখা দিই। আমার খুব ভালো লেগেছিল প্রস্তাবটা। সবসময় তরুণরা যখন কোনো কাজ করে তখন আমার একটা আলাদা আগ্রহ থাকে। তারপর নামটা শুনে আমি চমকে উঠেছিলাম, কেননা ট্রামলাইন এই শব্দটা বললে আমার মাথায় একটা ছবি আসে। সেটা হচ্ছে, যে শব্দটা আসে সেটা হচ্ছে প্যারালাল বা সমান্তরাল দুটো লাইনে। এই যে প্যারালাল একটা স্পেস, একটা সমান্তরাল পরিসর, এইটা খুঁজছে কতগুলো তরুণ।
কেন বলছি সমান্তরাল? আবার মনে করিয়ে দিই 2009 সালের চেহারাটা কিন্তু এরকম ছিল না। তখনও কিন্তু সাহিত্যের ক্ষেত্র, লিটল ম্যাগাজিনের ক্ষেত্র, এই জায়গাগুলো নিয়ে তরুণদের অনেক স্বপ্ন ছিল। তরুণরা প্রত্যেক দিন প্রায় নতুন ধরনের পরীক্ষা নিরীক্ষামূলক লেখার কথা ভাবতেন এবং রাজনৈতিক কতগুলো বিকল্পের কথা ভাবতেন। এই যে বিকল্প এবং সমান্তরালতা, এই দুটোকে মিলিয়ে ট্রামলাইন আমার কাছে খুব ইন্টারেস্টিং বলে মনে হয়েছিল। এই কাগজটা যেন এমন একটা কালচারাল রেজিস্ট্যান্স তৈরি করতে পারে, এটা আমার আবদার, আমার দাবি ওদের কাছে, দেবশ্রী সুদেবদের কাছে, অরিজিৎদের কাছে, যে আমরা যেভাবে বেঁচে আছি তার মধ্যে কোনো, আমি আরেকটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করবো, কোনো বিপ্লবাত্মক কিছু করতে হবে না, কিন্তু এই যে আমরা বেঁচে আছি, এই যে একটু আগে ধীরভাবে থাকতে হয়, গতির থেকে সরে আসতে হয় বলছিলেন সুমন, হ্যাঁ, আর বলছিলেন অভিক যে কিরকম ভাবে আমরা ওই ট্রামলাইনের এই সমান্তরাল স্পেস আমরা ভাবতে পারি, আর ছবি দিয়ে বা বিভিন্ন ছবির অনুষঙ্গ দিয়ে হিরণদা সঞ্জয় দা বলছিলেন। আমার কোথাও মনে হয় যে যদি ট্রামলাইনের লেখাগুলির মধ্যে, ট্রামলাইনের কাজগুলির মধ্যে দিয়ে আমরা শব্দটা গৌরব অর্থে বললাম, আমি তো এটার সঙ্গে যুক্ত নই, এই জায়গাটায় যদি পৌঁছানোর চেষ্টা করতে পারি। এই কিছুদিন আগে আমার হাতে একটা বই এসছে, মানে ওই জোনাথন গ্লেজারের ছবিটা সূত্রে বলে আমি শেষ করি। সেই বইটা পেঙ্গুইন থেকে বেরিয়েছে, বইটার নাম হচ্ছে লেটার্স ফ্রম গাজা, এবং তাতে কোনো রকম কোনো অ্যান্টি ইসরায়েল বিপ্লবাত্মক কিচ্ছু নেই, কতগুলো চিঠি, গল্প, কবিতা, সংকলন। যিনি ওটা করেছেন তিনি এখন বেঁচে আছেন কিনা আমি বলতে পারবো না, তিনি ওই প্যালেস্টাইনের যে প্রতিরোধ মঞ্চ তার সঙ্গে যুক্ত ছিলেন, আবু সাইফ তার নাম, আর কি আতিক আবু সইফ বলে তার নাম। তিনি বলছেন যে এখানে একটা জিনিসও পাবেন না যেটার মধ্যে কোনো নাশকতা, বিদ্রোহ, বিপ্লব কিচ্ছু ধরা আছে। এখানে শুধু ফুলের গল্প আছে, আমাদের বেঁচে থাকার গল্প আছে, আমাদের আকাশ দেখার গল্প আছে, আমাদের শ্বাস প্রশ্বাসের গল্প আছে। আমরা মনে করছি এই বইটা বার করে, এই লেটার্স ফ্রম গাজা বার করে, আমরা তো পলিটিক্যালি পারছি না, আমরা হেরে গেছি। আমরা পলিটিক্যাল রেজিস্ট্যান্স দিতে পারবো না, আমরা একটা রেজিস্ট্যান্স দিতে পারি, সেটা হচ্ছে কালচারাল রেজিস্ট্যান্স। জীবন্ত বমি বা হেরিটেজ সাইট, তাই দিয়ে একটা ডিজিটাল পত্রিকার উদ্বোধন হয়, কিন্তু আনন্দের কথা। কিন্তু কলকাতা এরকম ভাবা এটা খুব ভালো, এবং আপনাদের সবাইকে শুভকামনা করছি। মন দিয়ে ট্রামলাইন যদি বেরোয় করবেন, বেরোবে কতদিন বলতে পারি না, কিন্তু অচলপত্র যেমন শহরের একটা কাগজ ছিল, যে একজন সম্পাদক ডিসপেনশনাল গাড়ি করেছেন অচলপত্র, মানে কাগজটা চলবে, কাজটা চলেছিল নানা রকম পেচ্ছা পেচ্ছা ছাত্র বলে খুব দারুণ চলছে। সেদিন ওরা ট্রামলাইন করেছে যে উঠে গেছে। আর শেষ কথা হলো যে আমার সঙ্গে হিরণদার এখন প্রতিদিন সন্ধ্যাবেলায় দেখা হয়, কারণ জাতির বিবেক উঠলে পড়েছে, আমরা দুজনই জাতির বিবেকের কর্মী বহন করছি। তো কালকে আমি এই উপলক্ষে দুজন আলাদা আলাদাভাবে দেখা হলো। কালকে আমি এই উপলক্ষে পাথুরিয়া ঘাটায় গিয়েছিলাম, এবং সেখানে ঘোষ বাড়িতে ঢুকেই দেখলাম যে আমি যে ঘরে বক্তৃতা দিচ্ছি কত বড় অ্যাবসার্ড ঘর। গৃহকর্তা আমাকে বললেন, এখন যিনি গৃহকর্তা, যে আপনি তো এসছেন যাদবপুর থেকে, আপনি জানেন না এই ঘরে 1934 সালে দেখুন এই চেয়ারে বসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম মানে ফার্স্ট অ্যানুয়াল মিউজিক কনফারেন্স উদ্বোধন করেছেন 1934 সালে। তখন আলাউদ্দিন খাঁ ছিলেন এই ঘরে, তারা দিয়েছেন। আমি ধরেন এই ঘরে আলাউদ্দিন খাঁ, ফিরাজ খাঁ এরা দিয়েছেন। তারপরে আমি বক্তৃতা দিচ্ছি, আপনি ভাবুন তো অসাধারণ জিনিস। তারপরে বেরিয়ে এসে ওই পেড়ার দোকান ফোকান পার হয়ে যখন পড়লাম চিৎপুরে দেখি টাঙ্গায়, তখন আমার মনে হলো যে রবীন্দ্রনাথের একটা খুব কঠিন কাজ না, এই পাড়ারই ছেলে বক্তৃতা দিয়ে যাবে। তা আমিও ভাবলাম যে তাহলে আমিও হিরণদার সঙ্গে দেখা করি, ওই দক্ষিণে এসে এলাম। এই অবধি আমাদের গল্প টাইমলাইন সফল হোক, চিরজীবী হোক। ধন্যবাদ। বুঝতে পারছেন, যেহেতু বিদেশি নাম নেওয়া হয়েছে, আন্তর্বাজা, ওয়াল্টার বেঞ্জামিন, অভিজ্ঞতা বলবে ভেলচার বেঞ্জামিন, তো ফলে আমাকে একটা বিদেশি নাম না নিতে পারলে একেবারে T20। তো আমার মনে হচ্ছে যে প্রথমেই ট্রাম নিয়ে বেঁচে যাওয়া যায়, এখানে সকলেই খুশি হয়। যদি টেনেসি উইলিয়ামসের ডিজায়ার
চিৎকার নেম ডিজায়ার বলা হয়। চিৎকারটা আমেরিকার ট্রামলাইন আমি তো ওটা বলছি না, আমার এক গল্প মনে পড়ছে, ম্যাক্সিম গোর্কির লেখা, মনমোহনকের অনুবাদ ছিল, জীবনের প্রথম রুশ গল্প পড়া, পারমার ছেলেরা। সেটা অদ্ভুত গরমের কথা লেখা আছে, এরকম গরম একমাত্র আলগার কেমন আউটসাইডের উপন্যাস পড়েছিল আর গোর্কির এই লেখা পড়েছিলাম। খুব গুমোট একটা গরম, রাস্তায় শ্রমিকরা ধর্মঘট করছে এবং পুলিশ দাঁড়িয়ে আছে। এমন গরম যে পুলিশ প্রতি মুহূর্তে ভাবছে লাঠিচার্জের হুকুম কখন আসে, শ্রমিকরা প্রতি মুহূর্তে ভাবছে যে ঢিলগুলো জমিয়ে রেখেছি, ঢিলগুলো মারবো কখন। এই অবস্থায় হঠাৎ মানে এটা গোর্কিমণি লেখা সম্ভব, এত সুন্দর লেখা গল্প, উনি উপন্যাসিক থেকে গল্প অনেক ভালো লিখতেন। তাতে হঠাৎ একটা বাচ্চা ছেলে মার কোল থেকে গান গেয়ে উঠল। সেই গানটা শুনে দেখা হলো যে ধর্মঘট, পুলিশ সব থমকে গেল আর একটা ট্রাম মাঝখান থেকে চলে গেল। এই যে আমার তখন থেকেই মনে হয় ট্রাম সমস্ত গুমটকে ভেঙে দিল। কারণ হিরণদা অনেক ঠিকই কথা বলেছেন, হিরণদার বয়সও বেশি, তাহলে ট্রামেও অনেক আগে চলেছেন আমাদের চাইতে। এখন ট্রামে চড়ার অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। হিরণদা ঠিকই বলেছেন যে ট্রামই এখনো পর্যন্ত সস্তাতম জিনিস। যেমন আমার পাশে যিনি বসে আছেন মৃণাল সেন বিশেষজ্ঞ, মৃণালদা আমাকে বলেছেন যে ট্রামের বিপদও আছে, তুই জানো। আমি যখন মনোহরপুকুরতে গীতার সঙ্গে দেখা করার জন্য, আমাদের ট্রেনের দিন ছিল রবিবার, তাই গীতার সঙ্গে দেখা করার জন্য বেরিয়েছি। খুব গরম, এত গরম যে মাথা যা যা করছে। আমার মতন গরিবও 3 পয়সা দিয়ে ট্রামের সেকেন্ড ক্লাস উঠেছে। আমার ধারণা রবিবার টালিগঞ্জগামী ট্রাম 3 পয়সা সেকেন্ড ক্লাস কেউ উঠবে না। আমি উঠে বসেছি, ও মা, বিপদের উপর বিপদ। বসুচ্ছি না, আস্তে আস্তে দেখি গীতার সামনে ফার্স্ট ক্লাসে বসে রয়েছে। এখন আমাদের বিয়ে হয়নি, যদি গীতা দেখে যে ট্রেনিং সেকেন্ড ক্লাসে ঘুরছে, তাহলে আমি লাভ দিলাম। আমি কন্ডাক্টর টিকিট কি কে হতা হয় আপনি কোনো রকমের লাভ দিয়ে ব্যালেন্স করে তুমি ভাবো। ওই গর্বের মধ্যে হেঁটে গেছি যেখানে এখন টিকিং রেস্টুরেন্ট, ওই মোড়ে মিনালদার সঙ্গে রোগীর দেখা হতো। সেইখানে ওই ট্রাম বিপজ্জনক, ট্রাম বিপজ্জনক নানা হয়। যেমন পৃথিবীর সব যানবাহন থেকে আত্মহত্যা করা যায়, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। মোটর গাড়ি বলুন, জাহাজ বলুন, এরোপ্লেন বলুন, সব মেট্রো তো খুব সহজ, কিন্তু আত্মহত্যা করার জন্যই তৈরি হয়। তো কিন্তু ট্রামে কিন্তু পারবে না। আমার ধারণা জীবনানন্দ বলছেন না যে বাঙাল, বৈদ্য, বেম্য এত বড় শয়তান আর কখন। তো এতগুলো বয়ের অনুপ্রাস এবং আর কেউ হবে। তো জীবনানন্দ জানতেন কি উনি গ্রামে আত্মহত্যা করতে চাইলেও পারবেন না, কারণ আমি একমাত্র যানবাহন যাতে আত্মহত্যা করেছি। উনি গেছিলেন বেরেন্দ্রমিত্রের কাছে, তখন উনি মুখ্যমন্ত্রী হননি, তখন অন্য মুখ্যমন্ত্রী, বেম্য মুখ্যমন্ত্রী বিধানদার। কিন্তু মমতা ব্যানার্জির জন্ম হয়েছে আমার দিচ্ছে বা উনি আমার থেকে আর্থিকভাবে 2 বছরের ছোট, আধার কার্ডে কি আছে আমি জানি। তো তাকে মমতা ব্যানার্জি তখন 28 হওয়ার কথা, যখন জীবনানন্দ আত্মহত্যা করবেন। তো একটা বেরেন্দ্রমিত্র উত্তর দিকে থাকেন, প্রতিদিন রাত 11টা থেকে 11:30টার মধ্যে মদ খেয়ে বাড়ি ফেলেন। ও ওইখানে ফেরা খুব কঠিন। ট্রামটা আলিপুর থেকে যে সময় নামে, সেটা ব্রিজটা ওপরে ট্রামটা নামছে প্রচণ্ড জোরে নাম। এবং জীবনের কৌতূহল ছিল দুটো, বেরেন্দ্রমিত্র নিজেকে সামলান কি করে সেই চলন্ত ট্রাম থেকে নামাতে। উনি এক্সপ্লেন থেকে মদ খেয়ে ফেলেন, আর একজন মাতাল নিয়ে যখন ব্যালেন্স করছেন কি করে ওরকম প্রচণ্ড বেগে, জীবনের একটা জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা হচ্ছে এইখানে আত্মহত্যা করার পক্ষে কিরকম জায়গা মনে করছে না। তো এই বেরেন্দ্রমিত্র কোনোটারই উত্তর দিতে পারেনি। ফলে জীবনানন্দ বেছে নেন বালিগঞ্জে, ওই আপনি যাওয়ার পথে ইসপি পার্কের যে মোড়ের যে কিয়াসটা, তার আগের কিয়াস, সেই কাছে মালিক উনি বলেছিলেন যে ভদ্রলোক বড় ছিলেন, গোমরামুখ, আমরা বেশি পাত্তা দিইনি। শেষ আত্মহত্যা করার পরে গিয়ে দেখলাম উনি, সত্যি কথা বলছি আমার খুব দুঃখ হয়। উনি আমাকে এটা বলেছেন, ইন্টারভিউ ছেলেকে আমি ভালোভাবে কথা বলেছি, অনেক রকম অনুভূতি হয়েছিল।
সে বিমানবন্দর কোন হিসেবে কেউ চিনবে বিমানবন্দর ট্রামের তলায় চাপা পড়ে না ট্রামটা খেয়াল করলে ট্রামে কাউকে একটা তিনটে কাঠে বিমানবন্দর 5 জন ভেঙে গেছে এবং 5 জন ভেঙে যাওয়ায় ওই রকম ঠান্ডায় তখন কলকাতায় ঠান্ডা পড়তো কালী পুজো হয়ে গেছে ফলে ঠান্ডা লেগেছিল দরকার কিছু হচ্ছিল গরিব অধ্যাপক পেতেন না সে সত্যজিৎ কথা বলে এখন কারণ প্রত্যেক রকম অভিজ্ঞতা যেমন বিমানবন্দরকে সে ছোট স্ট্যান্ডার্ড ছিল তারা দেখেননি অনেক ছোট একটা বিরাট ভালো পেশাবখানা ছিল আর ট্রামগুলো ঘুরত সেটা ওরা দেখার জায়গা সেখানে তুষার তালুকদার বলেছেন যখন ডিসি সেন্ট্রাল ঋত্বিক ঘটক ছুঁয়েছিলেন ফলে বিরাট ট্রাম ট্রাফিক জ্যাম হয় ডিসি সেন্ট্রালকে সমস্ত ট্রাফিক আইন ভেঙে এসে ঋত্বিক ঘটকে পাজা কোলা করে পুলিশ ভ্যানে তুলে দিতে হয় নাহলে ওখানে তখন পুলিশ লোকজন ঝামেলা করতো হয়তো জানে না যে সুমন ইতিহাসে কথা করবে ঋত্বিক ঘটক সুমন ঠাকুর নয় পুলিশ ভ্যানের কথা হতো এবং নিয়ে যাওয়ায় তুষার তালুকদারকে এটা করতে হয় তার চেষ্টা অনুতপ্ত ঋত্বিক ঘটকের মতো একজন লোককে প্রকাশ্য দিবালোকে পুলিশ ভ্যানে ঢোকাতে হয় কিন্তু তা সত্ত্বেও করতে হয় নানান উপায় চলবে কিন্তু আসল হচ্ছে এই টাইমলাইনের যে ধরুন ইন্টারভিউ ছিল যে লোকটা দাঁড়িয়েছিলেন যার ছবি খবরে ভাবা হয় যে ট্রামের একজন লোক করছে ট্রামের এই জায়গাগুলো আছে ট্রাম চমৎকার প্রয়োগ করা যায় এত কম পয়সায় এত ভালো প্লেন সিসিডিতে যা পাওয়া যায় তার থেকে অনেক ভালো ট্রামে পাওয়া যেত কারণ যখন ট্রামটা আপনার এই যে হিরণদা আসলে তো বলছেন আসলে বৌদির সঙ্গে ওইখানেই তুমি অভিশাপ করতে ইদিরপুর থেকে যখন আসছে অত বড় ময়দান ছিল পৃথিবীতে কাকও ট্রামে উঠবে এত ফাঁকা তার মধ্যে আপনি কি করছেন মানব সভ্যতার কোন পরিবর্তন করছেন তাও কেউ জানতে পারবে স্টেশনে আসার বিলেতের মতন সেই ট্রামলাইন নিয়ে দেবশ্রীরা কাগজ করছে এটা খুব আনন্দের কথা কাগজটা চলুক বা না চলুক আশা করি চলবে তবে ট্রামের মতনই অবস্থা হবে মহাদেব যেমন আমাদের নিয়ে বহুদিন ধরে আশা দিচ্ছে যে কোনো একদিন আমরা অস্ট্রেলিয়া যেতে পারবো ট্রাম নিয়ে আন্দোলন করতে কিন্তু এখনো পর্যন্ত হয়নি যে মহাদেব এই গতকাল সুন্দরবনে বলে সুন্দরবনের ট্রাম কি করে হবে আমি বুঝতে পারছি এরকম কোনো অসুবিধা নেই আমরা জানি এখন হিরণদা 80 পেরিয়েছেন বলে অনেক গম্ভীর হয়ে গেছেন উনি বলছেন এত জমি বিক্রি হচ্ছে স্কোয়ার ফুট যাবো আমি বলবো আমার একসময় মেডিকেল নিয়ে ভিজিট ছিল বলে ট্রামের ট্রাম কিন্তু ডিসি মোটরে চলে এই ডিসি মোটর এত একসঙ্গে পৃথিবীর কোথাও আছে বলে মনে হয় না ফলে এরও একটা দারুণ দাম আছে শাসক দলের কাছে অন্তত তারা ডিসি মোটর চুরি করেছে এটা বলতে পারে এটা কোথাও বলা খুব কঠিন তো এটা জমি চুরি এমন কিছু ব্যাপার না আপনি প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা বুঝতে পারবেন আসলে যে ডিসি মোটর চুরি এবং আসলে যে ধরুন ট্রামে তো অদ্ভুত দৃশ্যটা মিনার ছবিতে অনেক সহজে ট্রাম মাঝে মাঝেই মাথা নাড়ছে ফলে তখন কন্ডাক্টর এসে সেটা বাস দিয়ে লাগাতো এবং সমস্ত রাস্তা দুপাশের ফুটপাথ থেকে সবাই সমস্ত কাজগুলো ওইটার দিকে তাকিয়ে থাকতো কলকাতা একটা অদ্ভুত অদ্ভুত জিনিস লাগলো কি লাগলো না ওইটার উপরই কিন্তু সমস্ত কনসেন্ট্রেশন যে ট্রামে কি কি লাগছে কি লাগবে হলো না আবার এই যে জিনিসগুলো এই জিনিসগুলো ট্রামের সঙ্গে এমন জড়িত যে আমার মনে হয় ডিজিটাল যুগে একমাত্র ট্রাম নিয়েই আমরা আড্ডা মারতে পারি আর আমাদের আড্ডার কোনো বিষয় নেই অন্য জিনিসগুলো ঠিক আর জমছে আমি যে সমস্ত হয়েছে এবং দেবশ্রীরা যা করবে বলে আশা করছি যে সমস্ত লেখা যে সমস্ত প্রতিশ্রুতি দেবে তার একটাও রাখবে না এখন কফি শপ হয়েছে টালিগঞ্জে গেলে দেখবেন অসাধারণ রেস্টুরেন্ট হয়েছে এখানে সেরকম অল্প বয়সী কেউ নেই কিন্তু এইটা মহাদেব আমাকে বলেছিল যে সঞ্জয়দা যদি মেয়ে নিয়ে আসেন এখানে আসার থেকে নিরাপদ আর কিছু এখন আর আমার সঙ্গে কোন মেয়েগুলো কিন্তু আমরা এই জন্য যে দেবশ্রীকে সুযোগ করে দিল আমরা ট্রাম নিয়ে কথা বলছি এবং ট্রাম নিয়ে নানা রকম কথা বলতে পারছি
একটা সুযোগ, কলকাতার সাথে ট্রামের যোগাযোগ, কিন্তু জীবনানন্দ বললে হবে। সত্যজিৎটা যখন স্কুলে পড়তেন তখনই বোঝা গেছিল উনি পথের কাছেই বাঙালি। কারণ দেখবেন বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুলে একটা অ্যানুয়াল ম্যাগাজিনে ওরা সহপাঠী দিচ্ছে যে সত্যজিৎ আমাদের মাঝে মাঝে জিজ্ঞেস করতেন যে ট্রাম লাইন কেউ সোজা হয়ে চলে গেছে দেখেছিস, কি সরল। আপনি ভাবুন জীবনানন্দ দেখছেন ট্রাম লাইনের বাঁকা হয়ে যাওয়া, সত্যজিৎ দেখছেন সোজা হয়ে যাওয়া। ওই জন্য উনি সাত্বিকতা রাখতে দিয়ে দিচ্ছেন, তিনি পথের পাঁচালী। মানে এগুলো আপনি ভাবতে পারবেন না, অনেকে ভাবছে আমি বানিয়ে বলছি, তা না। যখন সুরিয়ালিস্টটা সত্যি কথা বলেছিল লোকে ভেবেছে বানিয়ে বলছি। আসলে এই যে লাটা বলেন না, যে কবিরা পৃথিবীতে সবচেয়ে বাজে কথা বলেন, কিন্তু কি আশ্চর্য জিনিস আমি কবিদের সঙ্গে মিশে বুঝেছি যে সত্যি কথাটা কি করে সবার আগে বুঝতে পারে কবিরা। এই রহস্য আমার কাছে সাইকোঅ্যানালিসিসেও ক্লিয়ার হয়। You referred to Jafar Panahi and Iranian cinema. I think that I also want to give an answer from that perspective, that Iranian cinema has gone through this evolution of working under censorship, right? From Makbalbov to Kiarostami to, if you see all the filmmakers. So I think that they have somehow mastered the art of hiding the so-called whatever the contemporary or the protest, Yes. That we had this fake idea of democracy within us for last so many years since independence, right? So we thought we are under a democracy and we are open to, and slowly we are getting stifled, and slowly the paths are getting narrower and narrower and narrower. And today it's almost came to some of that we actually cannot speak anything. So to master the art as Iranians is something very different, and I think that we have to now start crafting a kind of art where we can bypass this authoritarian regime or the censorship which has been inflicted on us thoroughly, kind of very operatively. And it is systematically under the democracy we are facing that, and we have to somehow know how to do this in cinema, in theatre and everything, because we have to know that the child running away from his parents' house to give that exercise book back to his friend, and the kind of social pressure, the kind of patriarchy operative within the family. Even the mother is working continuously, and washing the clothes, trying to prepare for the food, while the kid is continuously saying that I have to go back. So now we can see that how this entire model, this suppression, the oppression operative in the society is kind of emerging from that film. Although there is no direct implication on that, even in White Balloon, first of Jafar Panahi's film, interesting, the script was written by Abbas Kiarostami. Abbas Kiarostami wrote for Jafar Panahi, and White Balloon is another film, or The Circle by Jafar Panahi. So you see Offside is revolutionary. I mean, yeah. So I think that you can see the genesis of Iranian cinema. So we have gone through, in a different kind of historical, growing up. So I think that we have to remodel again. We have to realign with certain realities of today's time, today's politics, today's dynamics, and find out ways, and which is the work of an artist to do that. How to actually be a protester, in this moment of history, and do your films and theatre and literature, whatever it is, in a way that it is effective, and as we are all hoping that we can find an alternative way, a parallel way, whatever the term is, to get this moment of history and capture this moment of reality. And Lala, one more thing I just wanted to ask you, that like Indian cinema context আমাদের একটা শক্তিশাল আছে, which is masala, and second ব্রহ্মাস্ত্র বলতে পারি humor. মানে the way Bollywood is popular all across the globe, and we shouldn't be ashamed of that. I think why can't we channelize and marry these elements that really resonate across borders,
across languages regardless of subtitles, and yet we talk about something like a good example would be Lage Raho Munna Bhai. I mean, Gandhism became Gandhigiri, and so many copies of my experiments with truth sold after the film was released, and or even Rang De Basanti. I mean, they made Bhagat Singh punk chic. I mean, why don't we see more examples of that? Because I think they also very masterfully evaded a lot of censorship hammers. The kind of things they said, like "Kaun baat karta hai aise?" when Bhagat Singh is writing this extremely intense letter to his parents and leaving for, you know, the smoke bombing in the parliament. But it comes across like that, and amazing songs. So why don't we see more examples of that? Why don't we channelize our, for the lack of better word, strengths and streamline it like Iran has its own language? But Shulokuna, the films you just referred were again 15 or 20 years back. Yes. Rang De Basanti, yes, or, yes. You know. So just think the change which went through India for the last 20 years, you know. Today, Rang De Basanti will be impossible to do, I'm telling you, even a Munna Bhai, because how the operatives and directions are going in terms of the censor board and other things, the producers, if you speak to this, I mean, fortunately or unfortunately, I was in Bombay for 7 years, and even today when I talk to the producers, they know how they are getting stifled and they are getting, you know, completely restrained at any kind of content. Only content which serves is Bengal Files or Kerala Files. I'm telling you, those are the things which can. So the possibility of marriage, what Bollywood was championing one point of time, to bringing the folklore or the imaginative world to a commercial zone, to a popular zone, it is also under big question. That's my. No, I think Abhigya must say something, because Abhigya is translator of Jalandhar Arjun, then Ramdev Dasar, and finally Barbara Rao. And when Abhigya translated, especially Barbara Rao, the Bhima Korda piece was at that time at a very high point. So much was fighting for just for a chair to have a seat inside the piece. During that time, Abhigya translated, I think, 6 poems with an introductory essay. Add to what Shumon referred to, that is number one, in this monophonic context, in this monophonic, reality, Tramline should go for a polyphonic journey. This is the time for polyphonies. So, if you go for a polyphony, I think you will be protesting against the reality and the monsters around us who are continuously pressurizing us towards a reality of monophony, towards a reality where there is only one voice or only one type of voice. We must get rid of it, and we must try in very small efforts to create some space where polyphonic visions are relevant. Thank you. নন্দনের সেই জায়গায় সাদা শার্ট পরে একজন ভদ্রলোক আমি আগের দিনও দেখেছি। তো তিনি দাঁড়িয়ে আছেন এবং আমি এইদিকে দাঁড়িয়ে আছি। আমি তখন নন্দনের স্টেশনে হলেও বৃষ্টি ছিলাম, তো আমি তার দিকে তাকিয়েছি, তিনি আমার দিকে তাকিয়েছেন। তিনি আমাকে দেখেছেন যে এই লোকটা বোধহয় নন্দনের কিছু আছে। তো আমি তারপর গেলাম, তো গিয়ে বললাম আপনি আমার কিছু বলবেন? তো উনি বললেন তা নয়, ঠিক আপনি কি এসব ফেস্টিভ্যাল জানেন? আমার হ্যাঁ ওই মোটামুটি, আপনিও যেমন জানেন। তো তখন বললো দেখুন এরা আমাকে একটা জিনিস জড়িয়েছে সাইট সিইংয়ে, ওখানে কি যাওয়া উচিত হয়? বললো যেটা সাইক্লো স্টাইল, তখন তো কম্পিউটার সাইক্লো স্টাইল লিস্ট, তাতে দক্ষিণেশ্বর টেম্পল, ইন্ডিয়ান মিউজিয়াম, ক্যালকাটা জু, এসব লেখা। তো আমি তাকে বললাম যে না, এগুলো তো আপনি দেখতেই পারবেন, আমিও তাই ভাবি আপনি বলুন তো কলকাতায় কোথায় যাওয়া যায় যেখানে একটু ইন্টেলেকচুয়ালদের দেখা যায় বা একটু অন্যরকম ভাবে সব থেকে দেখা যায়।
আমার হাতে তো খাওয়া কম, তো আমি যদি কুমারটুলিতে নিয়ে গেছিলাম পারমিশন শুধু পুলিশ থাকে। এই লোকটির নাম জাফর পানাহি। তখন ডেলিভারি বয়ের উপর যে ছবিটা তৈরি করছিলেন তার আগে কলকাতায় হোয়াইট বেলুন দেখাতে এসেছে। তখন অব্দি লন্ডনে এসে লোকে আমি জানতামই না যে আমার সঙ্গে জাফর পানাহির কথা হচ্ছে। যখন আমরা কুমারটুলিতে কথা বলছি তখন উনি বলছেন এরকম জায়গা তো হয় না, আনফিনিশ প্রতিভা করে। তখন তো কালী পুজো হয়ে গেছে, কোনো খদ্দের নেই, ফাঁকা ধুধু কুমারটুলি। তাতে ওই ধরনের আইকন দেখে উনি মুগ্ধ, উনি বলছেন আমার সঙ্গে ক্যামেরা নিয়ে আমি তো ওই ছবিটা তুলতাম। আমার এইটুকু সার্ভিস আছে জাফর পানাহির। অসাধারণ অসাধারণ।